তুমি আমি তোমার জাহিদ ভাইকে একটা কথাই কালকে বলছি যে সে যে এরকম করতেছে, যত ঝড় তুফান আসুক, আমরা যদি আমাদের দুজনের যদি মনের মিল থাকে, আমরা যে কোনো ভাবে এক কোনো না কোনো এক জায়গায় এক হবই। হ্যাঁ এটা কি ঠেকাইতে পারবে? না সেটাই তো সম্ভব সে নয়। জানে। যেটা আমার জামাইও পারবে না, তোমার বউও পারবে না। সম্ভব। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ হ্যালো, এই শোনো, হ্যাঁ। ওই যে ওই ছবিটা ডিলিটের ব্যাপারে আমি খুব টেনশনে আছি, বুঝছো? আমি ওই যে আমার মেজো বোন আসতেছে, আমি বারবার না করলাম, ওই ছবিটাই হলো একটা প্রবলেম, বুঝছো? তো ছবিটা পরে ডিলিট করার পরে কোন ফোল্ডারে যা ছিল, ওই যে আমার মেজো মেয়েটা তো খুবই দুষ্ট, ওকে দেখানোর পরে যে বিগড়ে গেছে। তো যাই হোক, আজ আমার না, মেজো মেজো হ্যালো। হ্যাঁ, শুনতে পারতেছো? হ্যাঁ, শুনতেছি, বল। পরে ওই যে ও তো স্টেপ নিচ্ছিল ওই ওই তার ভাইদের সাথে করে নিয়ে তোমার বাসায় যাবে, বুঝছো? পরে জিল্লার চাচার সাহায্যের জন্য মোটামুটি অনেক ঝুঁকি নিয়ে বললো যে কালকে আমি গেছিলাম ওনার কাছে 11টায়, আসছি, জিল্লাটা খুব একটা ভূমিকা নিচ্ছে, নেওয়ার পরে থামছে, তারপরেও আবার আবার মাঝে মাঝে বিগড়া যাইতেছে। তো আমার এই যে মেজো ভগ্নিপতি টিচার, ও কালকে আসবে, আচ্ছা এদিকে চিন্তির পরীক্ষা। তো আমি ওই ছবিটা আগে ডিলেটের চিন্তা করি, বুঝছো? কালকে কোন রুমে গেছি, সেখানে আর আমি নিয়ে গেছিলাম, নিয়ে ওই যে ভূমি অফিসের ওই অফিসটা দেখাইলাম, বুঝছো? ওই অফিসটা দেখলাম, সেখানে রবিউলও আসছিল, বললো যে এখানে চা খাচ্ছি, ওই যাওয়ার সময় একটা নিচ্ছে, তাই কি হয়েছে কি, ও ধমক টমক দিয়ে দিচ্ছে, খুবই, বুঝতে পারছি মানে খুবই ধমক টমক, মানে সবচেয়ে যে অবস্ট্রাগল করা লাগতেছে যে তোমার ওখানে গেলে তো একটা সমস্যা, বুঝছো? তুমি এই আবেগে এমন একটা কাজ করলে, তুমি আমি বারবার না করার পরে ভুল ডিলিট করা হলো কোন ফোল্ডারে আবার আমি তো ওই তো দেখো তুমি তো পারো না, আমি তো এগুলো বুঝি না, আমি তো সেটাই ডিলিট তো সাথে সাথে ডিলিট করে দিছি, পরে বলে একটা ফোল্ডারে যায়, সেখান থেকে ডিলিট করা লাগে। ও ডিলিট ফোল্ডার একটা অ্যাপস আছে, ডিলিট করার পরে ডিলিট ফোল্ডারে যা থাকে, তারপরে আমার তো এই জিনিসটা খেয়াল নাই। না হয়তো তোমারও খেয়াল নাই, আমি তো বুঝি না। যে যাই হোক, তুমি একটু নিশ্চুপ থাকো, এর সাথে কথাবার্তা বলো, আর আমি দেখি এই বিষয়ে সে আমার বাড়িতে আসবে না, এখন আর আসবে না, এখন আমি সেইটা নিয়ে খুব যুদ্ধ করতেছি, সেটা নিয়ে যুদ্ধ করতেছি যাতে না যায়। তাহলে তুমি গেলে তুমি তো বলবে যে কত একটা সমস্যা হবে, বোঝো নাই? সেটা তো বুঝতে পারতেছি। হয়তো সেইটার জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়ছি যে যাতে করে ওই ও না যায়। এটা কিভাবে ঠেকাইবে? হরমোনি হ্যাঁ, ওই যে বিলেটাও দেখে নিচ্ছে, তারপরে ওই যে আমার মেজো বোনটা আসছে, আমি ওই যে বলছি যে ওটা নিলে আরো সমস্যা হবে, বুঝতে পারছো? ওইটাই এখন আমার একটা চ্যালেঞ্জ। ওইটা যদি করে তাহলে ও কি এটা বুঝতেছে না যে ওর পরিণতি কেমন হবে? ও বলতেছে আমার পরিণতি যা হয় হোক, আমি আর চাই না, সংসার চাই না, ও এই হার্ড লাইনে গেছে, আমি ওই আসুক, ও কি দিয়েছি ছেলে, ও তো জানি, খুব অ্যাডামেন্ট হয়ে গেছে, তো ধরো যে খুব মানে ওইটা দেখার পরে তো অস্বাভাবিক। ঠিকই আছে, আমি ভুলটা তো তোমার, আমি চিন্তি আমার কাছে ফোন দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কথাই বললো, বললাম অনেক কথা বলে বুঝাইলাম, মেয়ে তো বুঝলো সব ঠিকঠাক। হ্যাঁ, বললো যে ও তো করার কথা তোমাকে বলছে, যে বারবার খালি আপনার ভুলই কথা, অনেক কথাই বলছে। হ্যাঁ অনেক কথা আমাকে তো কোনোদিন আমার সামনে দাঁড়ায় একটা কথা বলে না, বুঝছো? তো অনেক কথা আমাকে বললো, তো তারপর আবার সামনে পরীক্ষা, আজকে এই ধরো পরীক্ষাটা, হ্যাঁ তুমি আজকে ছুটি নিচ্ছ? আজকে হ্যাঁ ছুটি নিচ্ছি, ওর কাছে যাওয়ার কথা ছিল, পরে আর আমি যাইনি, ছুটি যে আসছি,
তো তুমি তোমার মেজো বোনকে দিলে ঠিক করতে পারবে। হ্যাঁ, ওরা আসতেছে কালকে, ঠিক করাই লাগবে, না করলে তো পাইনি। তোমার সমস্যাটা বেশি হবে, যার কারণের জন্য আমি, তাছাড়া ও যায় গেলা নেই, যা কি করতে পারতাম না। ওই ওর ভাইদের বললেও কিছু হতো না, কিছুই, যা হয় হবে। আমি হয়তো কোনোদিন ওখানে যেতাম না, তালাশের মাঠে, কিন্তু সমস্যাটা সমাধান তো করতে হবে, বুঝতে পারছো? সমাধান, সমাধানের দিকে তো আগাই। তোমার এই মেজো মেয়েটা এত ফুট না, ও ওকে আমি করে বের করে দিচ্ছি মন থেকে, যে ওই একবার তুমি এত ভালোবাসো, এত করো, কিন্তু তোমার তো না। না ওরই বাপরে বাপ, আমি এখান থেকে নিয়ে। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার ফেভারিট, আমি কথা বলি, আমাকে কিন্তু সুযোগ করে দিয়ে চলে গেল, এবং ওর আব্বাকে কিন্তু একটা কথাও বলবে না। না ও ভালো, কোনো কথাই বলবে না আমার মেয়ে। না সেটাই দেখলাম আমি, কত ওর জন্য অনেক ইয়া করছি, এখান থেকে নিয়ে উল্লাপরে একটা রুম ভাড়া করে দিয়ে পড়াশোনা কি করতেছে না, সমস্যা নাই, এটা এই ঝড় কেটে যাবে। আচ্ছা, এই যাত্রা আল্লাহর রহমতে ঠিকঠাক হয়ে যায়, এরপরে সতর্কতা ভুল যেন না হয়। সেটি চরম সতর্ক থাকতে হবে। পরে যে আমি জাহিদে দেখে নিয়ে আসলাম, যে আমি তো তোর হাই রাত্রিতে যখন ওইটা বলছে নানান কথা, তখন যখন এটা দেখালে, তখন তার স্বাভাবিক ডকুমেন্ট তো অন্য কিছু গেলাম, যে এটা তো ঠান্ডা মাথায় অবস্থা করা লাগবে। পরে জানো, আমি জাহিদে যদি বলবো যে ও যেন ফোন টোন না করে, তোমার ওই যে 64 নাম্বারটাও তো আবার খোলা, ও বারবার ফোন দিচ্ছিল, আমাকে বললাম যে আমি তো ফোন দিই না, ও ওখান থেকে ফোন দেয়, হয়তো আমি বলে আমি আর কোনদিন কথা বলিনি। চিন্তির কাছে তো আমার দোষী দিয়ে চাও। চিন্তি কি বললাম? চিন্তি বললো তো, তুমি আমাকে অনেক কিছু বুঝাইছো, আমার মেয়ের বিয়ে হ্যান ত্যান, তারপরে আমি ফোন দিই তোমাকে অনেক কিছু, এগুলা বললো চিন্তি আমাকে। তুমি সহজে বোঝো নাই চিন্তির কথাগুলা, ওর কথার জবাব দেওয়া অনেক সুন্দর করে ঠান্ডা মাথায় যাচ্ছে। আমি বলবো, আমার কিছু বলার আছে নাকি? যখন তুমি আমার দিকে গড়াইয়া দিছো, তখন কি আমি আর তোমাকেও ছোট করতে পারি না? আর আমি ওকে কি বলবো? শুধু বললাম সরি বাবা, আমি আর কি বলবো বলার, আমার প্রতি আমারই খারাপ লাগতেছে, আমার প্রতি আমারই ঘৃণা হচ্ছে যে আমি কেন এরকম করতে গেলাম, এটাই বলছি শুধু। খুবই সুন্দর। তুমি আমার উপরে গড়াইয়া দিছো, সেখানে আমি তো তোমাকে দোষী সাব্যস্ত করতে পারি না, আর না গড়াইয়া দিলেও আমি কিছুই বলবো না। না কি ও কি বললো যে আমি তোমাকে কি গড়াইয়া দিছি? হ্যাঁ, আমি ফোন দেই, আমি কথা বলি, আমি করি, এগুলো নাকি তুমি বলছো? না মাঝে মাঝে আমি তো বলি যে আমার সাথে তো তার কোনো ওইরকম যোগাযোগ নেই, কিন্তু ডকুমেন্টারদের জন্য তো আর ইয়ে করতে পারিনি। তারপরে তুমি ওটা বলা ভুল ছিল, তুমি যদি বলতে যেটা আগের ছবি, তাই তো হয়ে যেত। না তুমি নাকি বলছো যে সেদিন উঠছি, এখনো কথা হয়। না ও ভুল করছে, ওগুলো ভুল বলছে। আমি স্বীকার হইনি, আমি বলছি না আমার সাথে কোনো কথা হয় না তোমার বাবার, আমি এভাবেই বলছি। না আমি তাই বলছি তো, তোমার আম্মুকে আমি কথা দিচ্ছি, আমি তার সাথে কোনো কথা বলি না, আমি এভাবেই কথা বলছি, লাইনে যাই কথা বলছি। কিন্তু ওই যে পিকের কথা বলে নাই, ছবিটার কথা বললাম যে এটা আগের ছবি, না আব্বু তো বললো এটা নাকি কয়েকদিন আগে না বললাম না তুমি এটা ভুল বুঝছো, এটা রিসেন্ট কোনো ছবি না, এটা অনেক আগের ছবি, ওই তখনকার তোমরা দেখো নাই, সেই জিনিসটা এখনো হয়তো আছে। ঠিকই বলছো। ও না চিন্তা ওটা তোমাকে খাওয়া মারছে, আসলে তো আমি আমাদের সব ব্যাপারে কোনো কথাই হয় না, চিন্তা করতে কি ভুল। আচ্ছা ভুল মানে কি, ওইটা তো সামান্য ওই তোমার আবেগে ওখানে যা ওইটা করা, তাও আমি কিছুটা ওই অফিসের কথা বলে ওটা জায়গা দেখতে, যে হয়তো মনে করছে কি না কি করছে, ওর ভিতরে এগুলা কাজ করতেছে, বুঝতে পারছো? ওর ভিতরে ওইটাই কাজ করতেছে। আমার বলবি যে ও তোর যে অ্যাডামেন্ট হচ্ছে পয়জনেট না করে, বুঝছো, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি ওদেরকে বলতে বাধ্য হলাম। তো বললো যে না, ওরা দায়িত্ব নিচ্ছে, যদি সেই ইয়ে না করে আমার ভাইকে বলবো, আমার বড় ভাই ও বলছে যে আমার ভাইকে সাথে করে নিয়ে, তার তো সে মানে সবাইকে। না জিজ্ঞাসা খুবই ভূমিকা নিচ্ছে, খুবই করছে, হেল্প করছে না, খুব ভূমিকা নিচ্ছে।
আচ্ছা। তো বলছে যে আর পরবর্তীতে যদি কখনো আর কথা হয় তাহলে এর দায় আমি নেব। তারপরে যদি আমার চাচা হয় আমি অন্য অনেক গাল দিব। আহ, বললাম, আরো আমি আগেই বলে দিচ্ছিলাম যে এই ব্যাপার। ওরে জাহিদ কি করার কথা বলছিল, জাহিদ তো এখানেই আছে। আচ্ছা, ওর ব্যাপার আমাকে বললো যে ও কি কিছু বলছিলাম না, ও তো ছোট ভাই আমার। জাহিদ আসছে। হ্যাঁ, কথা বলে। না, কথা আমি বলছি, কালকে থেকে জাহিদের সাথে শুধু কথা হয় আমার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলেন। ও আমার সাথে ভুলাইতে ফেলি, চাকেও দেন একটু, কি আর কম বলবো। হ্যাঁ এই মতো দেখা হলো। আহ, সে নাকি বাদি হেঁটে আসতেছে, কি হবে বলেন তো। কোথায় বাদি ও? আমার জামাইয়ের কাছে আসবো। এখন আচ্ছা, কি করি? কথা বলে পরে। ওর কাছে দেন। হ্যালো। তাহলে কি হবো, আমি তো ভেবে পেতেছি না না, কি করে তুমি দিচ্ছি। তুমি কোনো এ বিষয়ে দুশ্চিন্তা করো না। আমি যা অবশ্যই অনুকূলে নিয়ে আসবো। আমি যে কোনো মূল্যে এই জন্য ছুটি নিচ্ছি। আমি এই যে ফোনও কোনো জায়গায় দিতে দিচ্ছি না এরকম। সেই নাম্বার গুলো কি হতো, আমি তো আর আমার রিলেটিভদের ওই নাম্বারটা আর মুহূর্ত থাকে না, সব হলো ইয়াতে মানে সেফ। বুঝতে পারছি। আহ, তো দেখি একটুখানি সকালে সুযোগ পাচ্ছি, ও বলছিল তো ভাই আমি চলে এসেছি, সমস্যা নেই। হ্যাঁ, ওটা যে কোনো মূল্যে আমি চলে এসেছি। কান্নাকাটি করে সবসময়, এইটাই লোক। সকালে আমার রান্না বান্না করে নাই। আমি যে পরোটা কিনে দিলাম সলফলের, ওই যে ইয়া করে দিচ্ছি, বলছে যে কাজের বুয়া নিয়ে আইসো। আমি বললাম আমি কোন থেকে বুয়া নিয়ে আসবো? কাজা করবো না, যা কিছু সব ঠিক করে দিব। করো, কর যা ইচ্ছা করো, কিন্তু আর মন যাচ্ছে। তবে আমার সবচেয়ে চ্যালেঞ্জ এখন এই মুহূর্তে ওই আমি সবসময় ব্যস্ত যাতে ওখানে না যায়। শোনো, সিনথির কাছে তো পুরো ডকুমেন্টস আছে। না, ওরা আমি আমার ওই বোনের দ্বারা আমি করতেছি। ডকুমেন্ট যাই থাক আমি করবো না, করবো এইভাবে যে চিন্তিকে ওই আমার বোনিকদের পাওয়া যাবো যে তোমরা আমরা জিল্লার সাথে কথা হইতেছো, আর যে তোমরা যদি এরকমই করো তাহলে ঠিক আছে, আমরা ওকে যা করার দরকার করবো না। তোমাদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে শাদীর ব্যাপারে তোমরা যা সিদ্ধান্ত নেই না এখন, তখন যেন আমাদের কিছু বলো না। মানে আর পরীক্ষার জন্য ওকে হিট করতে পারছি, ওকে বরং তোমার মা ওকে খুবই বিরক্ত করছে কালকে, বারবার ওই কথা বলছে, ইয়া করছে, মানে একটু উন্মাদ হয়ে গেছিল, তো খুব এক্সাইটেড হয়ে গেছিল। বুঝতে পারছেন? এই জন্য আমি তো কালকে তো সারাক্ষণই আবার উল্লাপাড়া বিকেলে গেছি তো তোমাদের বাসার সামনে দিয়ে বলতেছে না, আমি বলছি যে ও তো রাজশাহীতে মনে হয়, বলছে যে না তুমি যে কোনো ভাবে আমার ও তুমি ওর সাথে কি কথা বলতে চাও? ওই একটা না কথা না তো না, ওর সাথে আমি কথা বললে ও অনেক কি করবে আমাকে, আমি অত কথার উত্তর দিতে পারবো না, সম্ভব না তার সাথে। হ্যাঁ সেটাই ও ও বলতে চাও। অনেকভাবে আমাকে ফোর্স করবে, আমি ওর সাথে কোনো কথাই বলতে না চাই না। ও পাগলা টাইপের, কথা বলা ঠিক হবে না। যার ন্যূনতম জ্ঞান নাই তার সাথে আমি কথা বলবো। হুম। আচ্ছা। এবং মানুষের কথার মূল্যায়ন করতে জানে না, কথার ওজন বোঝে না, তার সাথে আমি কিভাবে কথা বলবো? আমি বলবো এক অ্যাঙ্গেলে, সে দেবে নিবে অন্য অ্যাঙ্গেলে। হ্যাঁ না দরকার নেই সেটা। আমি তার সাথে কথা প্রয়োজন বলতে আমি চাই না। ওই জিল্লার সাথে করে নিয়ে আমি করতেছি, তুমি ওটা নিয়ে ভাবো না। আচ্ছা। আমি তো এখন একটু ভয় পেতেছি না আমি, কিন্তু একটু খারাপ লাগতেছে। কেন খারাপ লাগার কি আছে? না, যদি মানে একটু সম্মানের ভয়টা থাকতেছি আমি। সেইটাই ওইটার জন্যই তো। তাছাড়া আমাকে কি করবে? আমাকে কিছুই করার নাই ওর। ও কি করবে? রাত্রে ওষুধ দেয় নাই, সে অনেক রাত্রে উঠে বলতেছে আমাকে কি করে মেরে ফেলতে চাস, মেয়েটা বলতেছে। তো আমি লাফায় উঠছি, ঘুম থেকে উঠলে লাফায় উঠলে কেমন হয়ে যায় মানুষ, অকস্মাৎ এত জোরে কথা। তা আমি বললাম কি হয়েছে এরকম করো কেন? ও ওষুধ দাও না, কতদিন হলো? তো বললাম যে ওষুধ তো জয়ী দেয়, আমি তো আর দেই না। পরে বলতেছে যে জয়ী তো সব করে, তুমি আমার কি করো?
আমি তখন অফ হয়ে গেলাম, কোনো কথার উত্তরও দিলাম না, চুপচাপ একদম। সকালে উঠে তো সে চলে গেল, খাবার দাবার রেডি করে রাখলাম, হ্যাঁ, খাওয়া দাওয়া চলে কালকে গেল। তো প্রোগ্রাম করতে দেখলাম ওখানে, দেখি তো আকবর আলীর বাসায় তো ওইরকম পাঞ্জাবি টাঞ্জাবি করে এসে প্রোগ্রাম করতে। তো আমার আমি তখন ওই ওই নিয়ে আম্মুকে নিয়ে আসি। তুমি দেখছো? হ্যাঁ হ্যাঁ, আমার সামনেই দেখ। তো অনেকে আমার পরিচিত, তো পাঞ্জাবি টাঞ্জাবি করে, হ্যাঁ, তারপরে দেখি। না, সেটাই তো সম্মানের প্রশ্ন, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, তাছাড়া কিছু না। আর আমাকে কি করবে? ও দেখতে তো থাপড়, ওরা সারা জীবন খায় অভ্যস্ত আমি। হ্যাঁ, আর ও এর চাইতে আর বেশি কি করতে পারে? তুই চলে যা। আমি তো এখনো তখনও সবসময় তো আমি চাই ওর কাছ থেকে মুক্তি চাই। আমি তো আচ্ছা সারাক্ষণই বলি এই। আচ্ছা, দেখি তুমি থাকো, আমি করছি ওগুলো ব্যাপার না। আমি এগুলো আমি কোনো মনে করতেছি না, কিন্তু মানে আসলে পরিবারের কাছে আমি একটু ছোট হয়ে যাবো এই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে চলছে। আমার যে একটা ওয়েট আছে, ওয়েটটা থাকবে না, সবাই একটু বাঁকা চোখেই দেখবে আমাকে এই। না না, সেইটাই আর কি। বিশেষ করে এই ডকুমেন্টটাকে আমি যে কোনো মূল্যে আমাকে একটু সময় দিতে হবে, এটাকে করতেই হবে, রিমুভ করে দিতে হবে, তাছাড়া উপায় নেই। আমি এটা করতেছি, আমার এইটার জন্য আমি আজকে ছুটি নিয়েছিলাম, দেখি আমি ওকে সময় দিয়ে স্বাভাবিক করে আমি। ও কি ফোন তোমার হাতে দিতেইছে না? হ্যাঁ, ফোন নেই, কিন্তু যেহেতু ও জানছে ওই বাবলুর আছে, ও আমার ওই মেজবনটা মোটামুটি ভালো আছে, বুঝাইছে ভালো মতো যে আপনি এটা পরিচয় করলে এইটা হবে। আর জিল্লার খুবই ভূমিকা নিয়ে রাখছে, মানে কঠিন অবস্থা, হোসেনের ভূমিকা আমি আবার শিখিয়ে দিয়েছিলাম, তো কোনো সমস্যা নেই, কিছুই না। ও যাই আমি তো কালকে সারাদিন খাইতেও পারি না, শোনার পর থেকে জাহিদ ভাই শুধু একটুখানি বলছে ছবি নিয়ে নাকি, তখন তো আমার মাথাটা পেলো না। আমার খাওয়া নাই দাওয়া নাই, সারা দিন রাত কান্না করতে পারলাম। এখন কেমন অবস্থা? তারপরে তোমার ওই অভিজ্ঞতা থাকার পর তুমি এত বড় একটা ভুল, আমি আমি তো আমরা তো তুমি ডিলিট করে দিলে, আমার আর এটা খেয়াল নাই। সঙ্গে সঙ্গেই তো সঙ্গেই তো আমি করে দিচ্ছি, আমার তো আর আমি তারপরেও ঘাটাঘাটি করি সবসময় আছে, কিন্তু ওই তো বোঝই, আমার চোখের সামনে তো আমি তো সবসময় ঘাটাঘাটি করছি ওটা নিয়ে। ডিলিট ফোল্ডারে যে জায়গা থাকে এই জিনিসটা, আর ওই নিয়ে আবার এতই ধূর যে ওইখানেও ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব সাংঘাতিক। আমি যা দেখলাম, আমার একটা অভিজ্ঞতা হলো সাংঘাতিক। অভিজ্ঞতা আর কত সঞ্চার করবে তুমি? না না, দরকার আছে, আমার দরকার আছে। আমি তো ওদের প্রতি খুবই অন্ধ ছিলাম, অর্থ করি আমি কিচ্ছু রাখিনি। এতটা অন্ধ হওয়া ভালো না। হ্যাঁ, আমি অর্থ করি যা কিছু সব ওদের পিছনে আমি ব্যয় করতাম। তবে আমি একটা জিনিস চিন্তা করছি, তুমি মিলাই নিও হিসাবটা। তোমার সন্তান, তোমার প্রতি অবশ্যই তাদের টান আছে, কিন্তু তোমার চাইতে মার প্রতি বেশি টান। আর তোমাকে যে ওইভাবে দেখবে, তুমি এটা মিলাই নিও, আমার তো মনে হয় না। চিন্তিত অনেক মিথ্যাচার করছে ওর সাথে, আমার এইসব বিষয়ে কোনো কথাই হয়নি। সাতটার বিষয়ে বলছিল তো ঈদের পরে, বললাম যে হ্যাঁ, ওই সময় তো আপনার সাথে বললাম যে ঈদের পরে যে তোমাদের সাথে আমার কি হয়েছে, যাই হোক ওখানে করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দুশ্চিন্তা করো না, বুঝতে পারছো, বললাম এনে কোনো দুশ্চিন্তা করো না, আমি আপডেট জানাবো না, জাহিদ তো আমার কাছেই আছে, ওর সাথে মোটামুটি শেয়ার করি। সকালে তুমি ফোন দিছিলে না, আমাকে দেওয়া ছিল আর কি। তুমি 8:30টার সময় ফোন দিতে, সে ঘুমে। আমি কিভাবে ফোনটা, আমি তাও বলো যে ফোনটা আমি দেখি নাই, ফোন সাইলেন্ট ছিল। ওই দেওয়া ছিল ফোন না? হ্যাঁ, ওই দেওয়া ছিল না, ধরতাম না তো আমি, ওই হয়তো কথা বলতো। আমার জামাই ঘরের মধ্যে শেয়ারে আমি কথা করি না, তুমি ওই নাম্বারটা আপাতত মনে করে যে আমার এখান থেকে গেলে তুমি করতে পারো না, ডিলেট করে দাও। আমি তো বলছি যে ওটাকে ব্লক লিস্টে ফেলায় রাখ ওইটা। আমি তো তো বলছিল যে ওটা ভেঙে ছিঁড়ে আমার সামনেই না, কেবলই ফোনে কথা বলছি যে সব সিম ভেঙে ছিঁড়ে আমার সামনেই ফেলে দিচ্ছি। আমি আমার বন্ধুর সাথে করে নিয়ে এসে আমার হাত পা ধরে ক্ষমা করছে এসে বলছিল। তারপরে আবার ফোন দিচ্ছি যে ঢুকলো, তখন বিশ্বাস করলো যে আসলে যাই নেই।
বুঝতে পারছো? বললাম না গেছে, বোন হয়তো তার হাজবেন্ডের কাছে ওই একটা সিম থাকতে পারে, সিম তো আরো আছে। এইভাবে মানুষ হ্যাঁ, আসলে খুব অনেক মানসিক টর্চারে আছে। মানে এইটা আসলে আমি বুঝতে পারি না যে একটা সচেতন মানুষ হয়ে আমরা আসলে কতগুলো মানে জিনিস ভুলে যা কোনো কিছুই না করে ভুলে ভুলে আবেগে এগুলা করে মানে খালি ছোট হওয়া ছোট করা, এই আমি বুঝতেছি তো। মানে ভালো লাগার জায়গায় খারাপ লাগাটাই বেশি এসেছে, যে একটা এনজয়ের একটা পার্ট হিসেবে নিলাম, নিয়ে কেমন যেন মানে এই যে আমি এটা না থাকলে কিছুই হতো না, বুঝো? না একেবারে সুন্দর। তবে সিনসি আমি যে কথা বলি এই জিনিসটা আমি না করছি, বলছি না আমি তোমার বাবার সাথে কোনো কথা বলি না, এটা তোমার ভুল কথা। হ্যাঁ, আমি এভাবে হার্ড করেই বলে দিচ্ছি। না না ঠিকই আছে। তো কিন্তু ওইভাবে কিন্তু আমাকে ফোর্স করতে পারে নাই, শুধু এই না। ছবিটার জন্যই এত হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছবি- কারণ ও ও আমাকে এটা বলো তোমার আইডি নাকি ও হ্যাক করছে, ও হ্যাক করে একটু দেখছে যে আমি কথা বলি কিনা। হুম 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 হুম। ও তো পায় নাই, কথা বলি না, তাহলে ও আমাকে কিভাবে বলবে এই কথা? না কিছু অত বলার কোনো ওয়ে নাই। না, ঠিকই আছে। আমরা যে ওয়েতে আছি ওখানে কোনো তার ইয়ে নেই, ওখানে হ্যাঁ, ওটা খুবই সিক্রেট ডকুমেন্টারি, বুঝছো? প্রয়োজন তোমার ইটা হয়তো এই হোয়াটসঅ্যাপের ইটা চেঞ্জ করে নিবা আরেকটা সিম দিয়ে, তখন তো আর ইয়ে না, তবে এটা কেটে যাবে তো। তা ও ওটা বোঝে যে এটা তো থাকবেই, এরকম একটা ইয়ে থাকবেই, কিন্তু বারবার আমরা এই ইয়া হচ্ছি কেন? আমার কথা হলো যে এভাবে তো আমরা সচেতন মানুষ হওয়ার পরেও এই এই দেখো, এটা যদি না হয়তো কিছুই হতো না। ও আমাকে বলছে যে তুমি যাও, ও ভয় পেতেছে যে তোমারই কাছেই এই ডকুমেন্টটা আছে, তুমি আমাকে বিপদে ফেলবে, বুঝছো? ওর ভীতিটা হলো এইটা। আমার কাছে ডকুমেন্টস আছে না। এই শোনো, তুমি ওকে ভয় দেখাইবে যে শোনো তুমি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করো, ওরা তো অনেক পাওয়ারফুল লোক, একেবারে মন্ত্রী বরাবর যাবে, তাতেও বাঁচবে না। শেষে আমার চাকরি না, কিন্তু টানাটানি তখন কি করবে? ও ওই ভয়টাই তো করছে যে তুমি যা ইচ্ছা তাই করো, কথা বলো, হ্যান করো, ত্যান করো, কিন্তু তুমি এই আমি তোমাকে হাতে পায়ে ধরে বলছিলাম যে তুমি ডকুমেন্ট রাখো না, তুমি ডকুমেন্টটা রাখলে। ও তো আর এই জিনিসটা বলে না যে ও আসলে কিন্তু তাই বলছে। এইটা ওর এই মাথা শোনো, আমার ফোন দিয়ে ছবি তুলে তো আমার কাছে ওই প্রমাণটা থাকবে, প্রুফটা সেই থাকবে। জ্ঞানটা তো তার নাই, পাগল। সেটা তো আর সেই জিনিসটা সে বোঝে না। বুঝতে পারছো? মনে করছে যে সে ছবি তুলে তোমার কাছে আমার কাছে পাঠাই দিতে, তুমি আমাকে বিপদে ফেলবে। ওর ধারণা হলো এইটা। আমি তোমাকে কখনো বিপদে ফেলবো না। সেইটা তো আর বোঝে না। তবে ওর চাইতে যে আমি বেশি ভালোবাসি আর আমি তাকে বিপদে ফেলবো। না না, ওইটা তো সেটাই প্রয়োজনের সে সময় কতটা ভালোবাসে। সেটা আমি প্রমাণ করবো হলো আমার দেই যদি সম্ভব হয়, তোমার নিয়ে আমি আমার মেজ বোনের বাড়িতে আবার একদিন কাজ করবো, ওরা কষ্ট করবে আমার জন্য, আমি সেই তোমাকে হাত পাতো বুঝা টুজা দিব, ওই ছিল আমার বাসায়ও যাবো আর বাড়িতেও যাবো, বুঝছো? এরকম একটা সিচুয়েশন আমি তৈরি করতেছি। একবার তো শিবলির ওখানে গেছিলাম। বাড়ি কোথায়? এই সিরাজগঞ্জ হয়েছে কালিয়া কান্দা পাড়া, মানে কালিয়া হাট যে আছে, খুব সুন্দর। ওখানে যায় তুমি আমাকে বুঝে একশো যায় না করবে না? না, ওরাই না করবে, বুঝা সুঝা না ও, যে দেয় ওকে আলাদা বুঝা সুঝা দে। আমিও মানে ও ছোট না, তাহলে ও মনে করো যে আমার আছে অকার বুঝবে তোমার যে যাচ্ছে, ঠিক আছে ফোনে আমি কথা বলবো, মানে আমি বলে দেবো যে ফোনে আমি নাম্বার দেবো, মানে তোমার তুমি ফোন দিলে ধরো, এই সময়ে ফোন দিলেই সে ধরবে। আমি ওইটা শিল্পী পাওয়া দেবো, মানে আমার বোনটাকে পাওয়া দেবো, মানে বলবো। বুঝতে পারছো? এই আছে কোনোদিন একটু দাওয়াত এখানে দুলা ভাই, তাহলে একটু দেখি আপনাদের এলাকার দেখারও শখ আছে, ইত্যাদি ইত্যাদি করে না, একদিন একটা মানে সুযোগ নেবেন। তুমি শোনো, তুমি জানি বিন্দি মাত্র এটা নিয়ে ভাবো না। আমার একটু হচ্ছে আমার যত ঝড় যায় আমার উপর দিয়ে যাচ্ছে যাক, কারণ আমি তো তোমার ক্ষতি হইতে দেবো না, তোমার সম্মানে আঘাত আনি, সেটার জন্যই কিন্তু। তবে রবিউল কালকে ভালোই বোন, আমি অবশ্য ওর কাছে জানো না, ওর নাম্বারটা পরে মুখস্থ করে গেলাম যাওয়ার সময়। হচ্ছে আমার বাড়িতে নামা দিয়ে 01709 2044 91। আমার তো সব নম্বর মুখস্থ, আমি তো সেভ রাখি না। আচ্ছা, যাই হোক, ওর নাম্বারটা আমি মুখস্থ করবো না এখন, প্রয়োজন আমার আছে রেখে দেবো না ওই মানি ব্যাগে। পরিস্থিতির করি নেই, সেজন্য তো করি নেই,
বোঝো নাই? রবিউল ভাই কি বললো? না, খুবই খুশি যে আপনি একটা কি ধরনের, আপনি এই জিনিসটা নিয়ে আপনার সাথে দিল, ও দেখেন কত ছবি আমার, এই যে আমি দেখাইলো তার ছবি। হ্যাঁ, আপনার ইজ্জত এটা, আপনি মানসিক দেখা দেখি নিজের সম্মান ইয়া করবেন। তো রবিউলের খুব হয়েছে, ওই যে রবিউলের খুব মানে গাইল, এবং তারপর খেপাকি কোনো যে সেটি আমাকে ওই জিনিসটা করাইছে, আমি এটা পরপর তাই করা যে গণমাধ্যমে চা খাচ্ছি এই যে বিল্ডিং এ, হ্যাঁ তখন ওই যে পিছন দিয়ে আসছে, বলছে যে আপনি তো এই জায়গার প্লেস করে দিচ্ছেন, আপনাকে আমার আমি কি তোমার সাথে একবারে ক্লোজ হয়ে উঠছি কি ছবি? ক্লোজ ক্লোজ খুবই, আমি ধরছি তুমি ওর গালের সাথে গাল লাগাই, এই আল্লাহ, এই জন্যই তো তুমি ধরছো হাত দিয়ে, তুমি দেখলে না আমি না করলাম, বুঝছো? ক্ষয় গেছে তোমার সাথে। না না, ক্ষয় তো ভালো লাগে, ভালো লাগে, এই তো আমি শাস্তি পেতেছি, এনজয়ের জায়গা থেকে কষ্টটাই বেশি পাচ্ছি, আনন্দ পেতেছি আর কি, তাই তুমি মেজবানের বাড়িতে নিয়ে বুঝায় দিলে পরে যদি আমি আর তোমার সাথে কথা না বলি। কথা, তুমি কথা না বললে তো কষ্ট পাবো, এই এই যে কষ্ট পাচ্ছি, ওই যে এই যে বিকাশ 2 দিন হলে বলি না, সেদিন কত কষ্ট করে আমি বের হলাম, বের হয়ে তুমি তো কথা বলতে পারলে একটু কষ্ট নেই, সেদিন যা হেরে এই অবস্থা দাঁড়ালে, রাতে সারা রাত ঘুম নাই, খাওয়া নাই। এখন তুমি যদি থাকতে পারো, আমার তো কষ্ট করে থাকাই লাগবে। তারপরে তুমি ফোন দিবে না আমার? না না, ফোন দেবো না, ফোন দেবো, সম্পর্ক রাখবো, আমি তো তোমার কোনো ক্ষতি করি না, কথা বলবো। আমি তোমার ছাড়া থাকতে পারবো, তাহলে মরে গেলেই পারবো না তোমার ছাড়া আমি। থাকো, আমি দেখি এগুলো সব মিটমাট করে দাও, করে এমন ভাবে থাকো। কিন্তু আমাকে কথা বলছে যে তুমি নাকি বাড়িতে সময় দাও না, বাড়িতে বল থাকোই না। তাই আমি বললাম যে শোনো, এই ধরনের কথা তুমি আমাকে কখনো বলবা না, এটা তোমার বাবার একান্ত নিজস্ব বিষয়, কারণ সে ছেলে মানুষ, সে বাইরে ঘুরবে না ঘরে থাকবে সেটা একান্তই তার ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এভাবে আমার সাথে তুমি বলবে যে আমার সাথে যে তার কোনো সম্পর্ক নেই, এইটাই সত্য। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমি তো জানি না সে কিভাবে কি করে, এটা আমি কেমন করে বলবো তোমাকে? আমার সাথে তার কোনো যোগাযোগও নাই। হ্যাঁ, যোগাযোগ নাই, আমি কিভাবে বলবো? সেই আগে প্রথম দিকে একটা করছিলাম, সেটা তো মনে করে ডিলিট করার কথা, সেটার জন্য আমারই সমস্যা বেশি, তোমার বাবার কি, সে তো ছেলে মানুষ, তার সম্মান হানি বলে। আর তো চিন্তির সাথে কালকে 2 বার আমি ফোন দিয়ে কথা বলছি, ফোন টোন দেই নাই, আমি আর ফোন টোন দিবও না। না না, তুমি হ্যাঁ, পরীক্ষাও ভালোভাবে পরীক্ষা দেখ, আর তুমি একটু মেয়ের সাথে কথা বলো যে এটা আগের ছবি, কিন্তু যখন আমরা ভুল করে ফেলছিলাম, যখন তোমরা তখনকার ছবি এটা। ওই যে জিনিসগুলো, ওই যে আমার চশমাটা আছে, যেটা হলো আমরা যেদিন বাবা চশমা আছে, আবার ঈদের পরে ওই শার্ট, বোঝো না, চশমা তো গেছি যেদিন কিনছি সেদিন আমার সাথে, ওই যে আমরা যেদিন গেছিলাম ও দুনিয়াতে, আমার ওই মেয়ে, ওই মেজো মেয়ে ডেঞ্জারাস, আমার ওই মেজো মেয়ে খুব ডেঞ্জারাস, আমি ছাড়াইতেছি, দাঁড়াও নিয়ে গিয়ে। আচ্ছা তাহলে রাখো, আচ্ছা ভালো থাকো। হ্যাঁ, ওই যে একটু চুল কাটাইতেছি তো। চুল কলপ করো নাকি তুমি? এই নিচ দিয়ে ওই যে টিপের কাজ দিয়ে একটু পাকা বের হয়, যেটা আগে দিকে হলো মেয়ে দিয়ে, এখন আর দিয়ে খারাপ দেখা যায়, ওই টিপের কাজ দিয়ে যে পাশ দিয়ে এগুলো পাকা। কালকে গোলাম মোল্লাকে আমি খুব বিরক্ত করছি, কমপক্ষে 10 বারের নিচে ফোন দিইনি। আবার জাহিদ ভাইকে খুব জ্বালাচ্ছি, আবার আলিমেকে জ্বালাচ্ছি খুব। না তা তো আমি বুঝছি, কিন্তু আমি তো কাল ফ্রি পাইনি, আমাকে কেমন যেন পাগল লাগলো, আল্লাহ মনে হয় ও যে কোন অবস্থায় আছে। না না, তুমি একটা পাগল, আমি কেন কোন অবস্থায় থাকবো, তুমি আর একটাই, আমি কেন কোন অবস্থায় থাকবো, আমার তো কোনো সমস্যা নাই, আমার কি হবো, আমার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো যুক্তি আছে নাকি, আমি তো আছি ভালো। আচ্ছা পরে না, একটু পরে কথা বলে আমার যে এটা শেষ করে আবার আরেকজনের ইয়ে করবে তো ছেলেটা। আচ্ছা পরে না, পরে আমি জাহিদ আমার সাথে আগামী যেতে দেবো না, আমার সাথে তুমি পরে একটু পরে শেষ করে আমরা এক জায়গায় বলবো না, বসে চাটা খাবো না, সমস্যা নেই। তুমি কি জাহিদের ফোন থেকে কি কোনো আমার ওই ফোনে ফোন দিতে পারবে? কোন ফোনে?
ওই যে আরেকটা যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে কথা হ্যাঁ বলতে। হ্যাঁ, ওই ওর সাথে হোয়াটসঅ্যাপ তুমি ইয়া করো তো। আমার যে এমবি নাই, এখন তো আমি বাইরেও যেতে পারতেছি না। আচ্ছা না, পরে আমি ইয়া করতেছি, আমি টাকা তুলে ওর নাম্বার দিয়ে কল দিচ্ছি। তোরটা তো কেউ দেখতো না বাসায়। আর ম্যাডাম নাই। না, জাহিদ ভাইয়ের সাথে সমস্যা নাই। না ভালো। আবার গোলাম মাওলাও অনেক ভালো, তোমার বইয়ের কেউ না, আমি না, দেখছি। তুমি তাকে আবিষ্কার করে ফেলাইছো একবারে পরে। একবার চরম ভাবে আমি আবিষ্কার করে ফেলছি। হ্যাঁ তোমার বইয়ের পক্ষে সারা বলিপুর গ্রামে কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ। এখন ওই সেম কোয়ালিটির যারা, তারা হয়তো দু একজন থাকতে পারে, না, কিন্তু তাও নেই, তাও নেই। সুস্থ মানুষ একটাও নাই। তোমার বউকে তো কেউ পছন্দ করে না। না না, ওই গোলাম মাওলাই আমাকে যেভাবে বললো, হ্যাঁ, তাতে আর আমি কি বলবো। কালকে তো আইসে বসে আসছিল বুঝছো অফিসে। আমরা কি করবো, সারাক্ষণ আমার থাকতে পরে দিলে আমি বললাম যা, তারপর বুঝার ছিল বাড়ি যাই হোক, তুমি ওইটা যে কোনো মূল্যে তুমি ডিলেট করে ই করো। আর উল্লাপড়াতে ও যেতে চায় আমার সাথে প্রতিদিন। আচ্ছা, 2-1 দিন নিয়ে যাই, যা যা দু বসার। একদিন কে তুমি প্রত্যেক দিনই অফ নিয়ে এসো, কোনো সমস্যা নাই। এই শোনো, 2-1 দিন তুমি এসো না, তুমি মাসখানেক অফিস ঘুরাও। তুমি যতবার এসো বলবো যে তুমি সালাম যাবো না, তুমি আরো আর প্রতি বেশি অ্যাডামেন্ট হয়ে যাও ঠিক করা যাবে। যে এই তুমি সালাম যাবো না, চলো। সব সময় মানে যে কোনো জায়গায় যাবে সারা তুমি দেবে না, ও তুমি বায়না করবে তুমি সালাম দেখেছি না, এইভাবে দেবে। সুন্দর কথা বলছে। তারপর আমি দেখতেছি আবার প্রসেস আমার তুমি যদি বাইরে বিকালে বেড়াতেও যাও, তুমি বলবো যে চলো হাত ধরে আমরা দুজন ঘুরে আসি, এরকম করে আর কি চলাও। তুমি এমন একটা কাজ হচ্ছে, আমি সিরাজগঞ্জ গেলাম, তুমি জানো, প্রোগ্রাম করে আজিব সেই প্রফেসরের সাথে সব কথা বলে, মুক্তা প্লাজার এক ভাইয়ের সাথে কথা বলে আমার মন তো ভাঙে, হে এই রাতে এই ঘটনা। সেজন্য আমার একটা সেবা করো। মুক্তা প্লাজায় তোমার ওই যে উপরে আরমানির উপরে তো আবাসিক হোটেল। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেছি যে এই যে আসলে লাখটাই ডিসকভার করে, বুঝছো, এমন একটা সময়। আমরা ওর সাথে কথা বললাম, সব কিছু করলাম। ওকে ঠিক করে রেখে আসছো নাকি? কোনো এক সময় যদি প্ল্যান করে দেয় তখন হবে। আচ্ছা যাই, তুমি এখন ওর সাথে এইভাবে চলো। এক কথা, তুমি ও বায়না ধরার আগে তুমি বায়না ধরবে, যাই তোমার সারা আমি যাবো না, চলো। আর তুমি ভালো মতো কিন্তু যদি কথা বলে ধরে ওর হাতে কথা বলো যে মারে তুমি বোঝো না আমার। আমি কালকে বাবা সোনা মা যত কিছু আছে খুব ভাবে তাকে ভালো করে বোঝাচ্ছি, বুঝায় বলছি, অনেক ভাবে বলছি। আমাকে বললো যে আব্বু কথাবার্তা তো অনেক ভালো বলে, কিন্তু বারবার ভুলে আপনারা স্কুলে আমি বলছি যে তুই তো কি করছিস, পরীক্ষাটা শেষ কর, তারপর আমি তোর হাতে সব ডিটেল কথা বলবো। আর বিয়েটা হবে তো, ছেলে খুবই করছে, ওই বিয়েটাই দিয়ে দাও। আমি তো আমার ধরো যে সেই সময় আমি এমএ পাস করছিলাম একটা বিশ্ববিদ্যালয় থেকে, আমার এই স্বপ্নটা ও পূরণ করতে পারতো। এই জন্যই আমার একটু কষ্ট হয়, মানে ফাইনাল ডিসিশনে যেতে আমি একটু পিছপা হয়ে যাই যে আমার একটা মেয়ে এমএ পাস করবে না। আমি ওই সময়ে আজ থেকে কত বছর আগে ফার্স্ট ডিভিশন করবে, কেন করবে না? ওর যদি মন মানসিকতা থাকে, তুমি যে শেষ পর্যন্ত পারো নাই, সেটার জন্য আমি ভয় পাই। আমার ব্যাপারটা পুরোটাই ভিন্ন, কারণ আমার যে সাপোর্ট দিবে সেই তো মানুষ না, সে তো অমানুষ। সেটা বলতেছি, আমার ব্যাপারটা পুরাই ভিন্ন। এই ভিন্নতা যদি ওর মধ্যে যায়, মানে ওর সাথে আমার একটা সম্মান জড়িত থাকে যে আমি যে কিছুই হতে পারিনি। আমার যারা বন্ধু বান্ধব তারা তো সচিব পর্যন্ত হয়েছে, তোমাদের ওই আজাদ ভাইদের সাথেই তো আমরা ছিলাম ওই সময়, তারা ফার্স্ট ডিভিশন, আমরা আরো 2 সাবজেক্টে লেটার 1500 মার্কস পাওয়া, কিন্তু শেষে দেখা গেল আমরা এটা হলাম। হ্যাঁ শোনো, যে ঠিক মতো তুমি খাওয়া দাওয়া করো তো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আবার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো। আর তুমি বাইরে যাই করো কি ঘরে যাই করো, বাইরে এসে ফলের দোকান আছে কিনে সুন্দর করে খাওয়া দাওয়া, নিজে ঠিক থাকতে, সুস্থ থাকতে। আচ্ছা না, ঘরের চিন্তা তোমার করা, আবার আব্বু তোমারও তো স্মার্ট থাকা লাগবে না, তুমি দাঁড়িয়ে রাখো, তুমি দাঁড়িয়ে রাখো, তোমারও তো স্মার্ট। বললাম দিচ্ছি রে, তো সব করবো আমি, তুই পরীক্ষাটা শেষ কর, সমস্যা দাঁড়িয়ে রেখে কি হবো? স্মার্ট মানুষ, এই জন্য তোমার ঝামেলা তো তোমার এখানে আগে মনে করে নাই। সে কিন্তু বিশ্বাস করছে অন্য একটা, আমার সিদ্ধির মা কিন্তু অন্য একটা করে আমার কিন্তু বলছিল যে এখানে তো না, অন্য একটা বিষয় নিয়ে সে চিন্তিত ছিল। এটা আমি সেটা তোমাকে পরে বলবো, কিন্তু এই যে এই ডকুমেন্টে এটা খুবই তাকে বিস্মিত করছে, মানে হতভম্ব করেছে।
আমি তো শোনো, তোমার মেয়ে বলতে চাচ্ছিলাম যে তোমার আব্বা যে লাকি ম্যাডাম আছে, যে লতিফা ম্যাডাম আছে, কত ম্যাডামের সাথে না কত রকমের ছবি, এটা কত কিছু হয়। আর তোমরা সেগুলো মিন করলে না কোনো কিছু। আর আমাকে তুমি কেন এভাবে করতেছো? আমি বলতে চাইলাম, আবার পেটা গেলাম, বললাম না যে ছোট মানুষ খাই। হ্যাঁ, যে আমরা তো শুনছি, আমি কি শুনে জানি না যে তুমি বলবে যে লিপির কথা বলতে, যে তোমাদের গ্রামে যে একটা নিয়ে সম্পর্কে একটা স্ক্যান্ডাল আমার কাছে একজন, আমি তো তারপর থেকে কোনো ই করিনি। তো বলতে করলে সব ও তাহলে বিশ্বাস করে। আমি এটা বলবো না যদি ফোন করে, যদি কখনো ফোন যে করে তোমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়ের নাম কি, আবার নামটা কয়ে দাও। হ্যাঁ, ওই বললাম না, লিপি বলবে। হ্যাঁ হ্যাঁ, লিপি। যে লিপি, আমরা তো জানি যে তার সাথেই তার আমি তো গ্রামে শুনছি, তাহলে ও ঠিকই বুঝবো যে না। আমি এটাই বলবো যে তার সাথে সে কিভাবে আমার সাথে এইভাবে জড়িত থাকতে আমি পারে। এগুলো শুনছি সবই। হ্যাঁ, আর ওই ছবিটার কথা যদি বলবো যে তোমার ঈদের পরেই ছবি ওঠা, এরপরে তার সাথে আমার কোনো ই হয় নাই। ঈদের পরেই তো আমাদের সাথে এরকমই হলো, তাই না? ঈদের পরেই তো জানলো না। তাহলে আমি ওইভাবেই বলতে পারবো যে শোনো, এটা এইভাবে এই অবস্থা হচ্ছে, তাছাড়া কিছু না। আমি বলে দিলাম। আচ্ছা, করো। আর জাহিদের সাথে কন্ট্যাক্ট করে কথা হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে না, অসুবিধা নেই। তুমি ভাবো না, আমি ও কালকে আসুক, আমি করে দেবো। তুমি যে কোনো মূল্যে ছবিটা খালি ডিলিট করো। আর সিনসির কাছেও কিন্তু আছে ছবি, সিনসি নিয়ে নিচ্ছে, বুঝছো? হ্যাঁ, দিচ্ছে হাতে হাতে আমার সামনে। আমি এত মতো বললাম, দেখ মেয়েটার পরীক্ষা, তুমি এটা দিও না। ওর জ্ঞান তো নাই, খাইছে সব যেখানে গেছে। ওই ওর ভাইরাও ওই রকম থাকবে। আমার হাতে কথা বললে না, ওই যে জিল্লার দিল, ওই যে দ্রব্যগুলো দিয়ে দিল, আপনি একটা মানুষের মধ্যে দিতে পারেন না। আমি তাকে ডেকে নিয়ে আসবো, কোন এত আমি ডেকে নিয়ে আসবো? আমি তো তার নাম্বারটাই দিলে নাই, আমরা তো কথা বলি না। আমি তার ওকে নামে দিচ্ছি, আমি ওকে বলে দিচ্ছি যে এরকম আমি তো কথা বলি না, সেই কথাটাই বলবো যত শেষ। তোমার কাছে অনুমতি নেই রবিল ভাইকে সাথে কি কথা বলবো আমি? না, আর দরকার নেই। আচ্ছা, না আমি অবশ্য কালকে একবার ভাবলাম যে ফোন দিব, কিন্তু আবার চিন্তা করলাম তোমার কাছে আগে শুনি, না শুনে আমি আবার কথা বলবো না, এই জন্য ফোন দিইনি। না, তুমি একটু বলতে পারো যে ভাবি নাকি আসলে এই ব্যাপার, ভাই আসলে আমি তো মোটামুটি আপনি তুমি বললো যে তার সাথে তো আমি আর যোগাযোগ রাখি পাই না, সময় নিয়ে সমস্যা হয়, নেগেটিভ কথা বলি। আমি এইভাবেই বলবো না, কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর না হয় না বলি, তুমি তো বলছো আমি আর না বলি, দরকার নাই। আবার ওই দুজনের কথা যদি গরমিল হয়ে যায়, তখন আবার তোমাকে আন্ডার এস্টিমেট করবে, দরকার নেই। হ্যাঁ তা ঠিক, কোনোই দরকার নেই। যেমন কালকে আমি চিন্তিত কাছে কেমন ইয়ে হয়ে গেছিলাম। তবে আজকে যদি আমার সাথে কোনো কথা বলে, আমি তো মানে সুন্দরভাবে বুঝায় আরো মানে ভালো করে বলে দিতে পারবো না, বুঝছাও? কারণ যেহেতু তুমি কোনো কিছু বলো, তুমি পরীক্ষা শেষ হলে তুমি নিজে ওর নাম্বারে ফোন দিবে, সমস্যা নেই, ফোন দিবে। তোমার এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তা করছি যে তুমি পরীক্ষার সামনে আম্মু হয়তো বলছো, তুমি এটা রিয়াক্ট করছো, আসলে তুমি যে আমি ডিটেলস বললাম, যদি এইভাবে ডিটেলস তুমি বলে দিবে, আমি যেভাবে কথা বললাম ওর কোনো সমস্যা নেই। তাহলে ও ইয়া করবে যে না, ওর সাথে কথা হইতেছে, তাহলে আর সমস্যা নেই। আর আমি কোনোদিনও তুমি বলবে যে আমি কোনোদিনও কারোর ক্ষতি করবো না, তুমি এটা থাকবো না। আমি অবশ্যই বলবো। হ্যাঁ, এই কথাটা তুমি পরীক্ষা শেষ হলে পরীক্ষার খোঁজ খবর নিয়ে তুমি না, আবার যদি বলে যে আমি আবার খোঁজ খবর নিতেছি কেন? না, তুমি কি হয়তো এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় তুমি করছো, সেই জন্য আমি তুমি এটা আবার ভাবো না, তুমি পুরো ডিটেলস বলো আর যে তুমি এইটা ভাবো না যে আমি আসলে বিষয়টা তুমি যেভাবে বলা দরকার বলো। ছোট মানুষ, ওরা কি করবে, এরা কি আর কোনো। আমি জাহিদ ভাইকে একটা কথাই কালকে বলছি যে সে যে এরকম করতেছে, যত ঝড় তুফান আসুক, আমরা যদি আমাদের দুজনে যদি মনের মিল থাকে, আমরা যে কোনো ভাবে কোনো না কোনো এক জায়গায় এক হবই। এটা কি ঠেকাতে পারবে? যেটা আমার জামাইও পারবে না, তোমার বউও পারবে না, সম্ভব তাই? যদি আমাদের মধ্যে আত্মার সম্পর্ক থেকে থাকে। সেই জন্য ও বলতেছে যে এটা একটা ও স্যাটিসফাইড হয়ে যেতে চায় যে এটা
মানে এরকম করে যেতে চাই যে তাহলে তাকে আমি দিই, এরকম চিন্তা করে। তো বলে যেটা সময় সাপেক্ষ। তুমি তুমি বলে বোঝায় যায় তুমি তোমার দাবি কি আমার উপর থেকে ছেড়ে দিবে, তো এটা তুমি কেমন না কথা আমাকে ভাই, এটাও বোঝাই। পাগল পাগল। এইটা কি, এটা হলো তার একটা মানে একটা বাড়ি, এটা একটা তার। আমি ওকে শুধু ইয়া করতেছি যে ও যেন তোমার মানটা ক্ষুণ্ণ না করে। তো পাগলা টাইপের আছে, তো হয়তো তোমার ওই গ্রামে গেল, যা এই সেই করলো, হ্যাঁ যা হ্যাঁ। একজন ছবি দেখাইলো, আর আমাদের গ্রামের যে পীরের মতো ভক্তি করে আমাকে সেই সম্মানটা থাকছে না। এই। না ভাই, তখন কি আমি বলছি যে তখন কি আমি আর স্বাভাবিক থাকবো নাকি? আমি বলে দিচ্ছি যে যা না, না, তখন ওরকমই যদি করে যে আমার তো মানে এ বাড়িতে আমার তো আমি নিজেই থাকবো না, আমাকে রাখতে চাইলে আমি থাকবো না, কারণ আমার সম্মানের ব্যাপার এখানে। হুম। আমি নিজেই তো থাকবো না, আমি চলে আর যাবো। আমিও বলছি যে আমিও মনে করো যে পুরো সরাসরি আমার ভাইকে বলছি যে আমি বলে দেবো যে আমার সব শেষ করে ফেলছে, যেহেতু এটা আমার একটু দোষ, আমি তার কাছে সারেন্ডারও করছিলাম। সেটা যদি না করে, ভাই আপনার মধ্যে থেকে আমার এই কাজটা করে দেয়। আমি হুম। মনে করো যে 6 মাসের মধ্যে একটা সিদ্ধান্ত যদি ঠিক থাকে, আমি এইভাবে, ও যদি মান ক্ষুণ্ণ করে আমার, আমি কি ওইটা নিয়ে বসে থাকবো নাকি? বলো। হুম। আমি আমি সেটা আর গেল না, আমি বললাম যে তুমি তোমার ইচ্ছা, আমি তোমাকে ধরতেও যাবো না, ধরতেও। আমি শুধু এইটুকু বলছি যে হ্যাঁ, এটা আমার এক ধরনের ভুল ছিল। যে আমি সে জায়গাও দেখা নিয়েছি, তো অফিস, সেখানে হয়তো ওইভাবেই করছে। আমি ও কখন স্ন্যাপটা নিচ্ছে আমি নিজেও জানি না। আর তুমি তো দেখতেছো যে এটা হচ্ছে কি কি বলে সামনে থেকে যে নেয় সেলফি। সেলফি, একটা সেলফি। তো সেলফিও বোঝে না, আচ্ছা যায় না বুঝলো। তো বললাম যে সে জায়গা